আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। কাবুল বিমানবন্দরে আইএসের হামলায় ১৩ মার্কিন সেনা সহ নিহত কমপক্ষে ৯০। যুক্তরাষ্ট্রের কঠোর জবাবের হুঁশিয়ারি। অক্টোবরের মাঝামাঝি স্কুল খুলে দেওয়ার আশা। করোনা সংক্রমণ ৫% নামলে জাতীয় কমিটির পরামর্শে চূড়ান্ত সিদ্ধান্ত। তৈরি পোশাক রপ্তানিতে করোনাকালের সংকট কাটছে। উৎপাদন খরচ বাড়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলছে বিজিএমইএ। কবি নজরুল মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা বললেন বিশিষ্টজনেরা। মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই সহ দেশ জুড়ে নানা আয়োজন। এবং দেশে পরিযায়ী পাখি সংরক্ষণে বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেয়ার পরামর্শ। গণ সচেতনতা বাড়ানোর আহ্বান। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর এলাকায় আইএসের ২ দফা আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন মার্কিন সেনা ও তালেবান সদস্য সহ ১৫০রও বেশি মানুষ। নিহতদের মধ্যে কমপক্ষে ১৩ জন মার্কিন সেনা সদস্য। যুক্তরাষ্ট্র হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। আফগানিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডেকেছে জাতিসংঘ। আলভি হোসাইনের রিপোর্ট। তালেবানকে পরাজিত করে মার্কিন বাহিনী দায়িত্ব নেয়ার পর এক যুগ প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রদেশে আত্মঘাতী হামলা হলেও সাম্প্রতিক সময় সেই প্রবণতা কমে এসেছিল আফগানিস্তানে। কিন্তু দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ১০ দিনের মাথায় হামিদ কারজে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলা আর গুলিবর্ষণে আতঙ্কিত আফগানরা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে বিদেশি সেনা প্রত্যাহারের যুক্তরাষ্ট্রের চুক্তির পর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল, যা ২০১১ সালের পর একদিনে সর্বোচ্চ মার্কিন সেনা মৃত্যুর রেকর্ড। তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর গত সপ্তাহের প্রথম শুক্রবার দেশজুড়ে ঐক্যের দাবিতে আফগানরা সরব থাকলেও দ্বিতীয় শুক্রবারটি কাটছে ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায়। নির্ধারিত ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে যুক্তরাষ্ট্রের ঘোষণার পর এই ভয় আর অনিশ্চয়তা বেড়েছে বহুগুণ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তালেবান বাহিনী কাবুল দখলের পর কারাগারগুলো উন্মুক্ত করে দেওয়ায় সেখান থেকে হামলাকারীরা বেরিয়ে এসেছে। তবে এই হামলার জন্য মার্কিন সেনাদের দায়ী করেছে তালেবান। তারা বলছে মার্কিন সেনারা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে। সারা দেশের নিরাপত্তার দায়িত্ব তালেবানের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা। বিমানবন্দরের বাইরের নিরাপত্তায় তালেবানদের উপর আস্থা রাখায় সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। কাবুলে বোমা বিস্ফোরণের পর আবারও হামলার আশঙ্কায় মার্কিনীদের ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। সংঘাতময় আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়া এবং জার্মানি বোমা বিস্ফোরণের আগেই তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে। তবে দেশটিতে এখনও ২ শতাধিক জার্মানি, ১৫০০ মার্কিনী ও ৪০০ যুক্তরাজ্যের নাগরিক অবস্থান করছেন। বৃহস্পতিবার হামলার পর এরই মধ্যে আবারও শুরু হয়েছে বিভিন্ন দেশের নাগরিক ও সেনাদের সরিয়ে নেওয়ার কাজ। আলভি হোসাইন, চ্যানেল আই। করোনা ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার। সংক্রমণ ৫% নামলে করোনা মোকাবেলায় জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরতে পারবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী। শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে আক্রান্তের সংখ্যা কমে আসার সংবাদ পাওয়া গেছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৬ই মার্চের পর দেশের ৪ কোটির বেশি শিক্ষার্থীর আর শ্রেণীকক্ষে ফেরা হয়নি। তবে মহামারীর সাম্প্রতিক পরিস্থিতি সরকারকে আশা দেখাচ্ছে। জেলায় জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসছে। হাসপাতালগুলোতে করোনার শয্যা অর্ধেকের বেশি খালি থাকছে। সংক্রমণের এই নিম্নমুখী প্রবণতা চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশার কথা জানালেন শিক্ষামন্ত্রী। মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারব। আর স্কুলগুলো খোলার জন্য বিজ্ঞানসম্মতভাবে বলা হয় যে শতকরা ৫ ভাগ বা তার নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী সপ্তাহে সরকারের দায়িত্বশীলদের বৈঠকে বসার কথাও রয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই,
ঢাকা। তৈরি পোশাক রপ্তানিতে করোনাকালের সংকট কাটতে শুরু করেছে। ক্রয়াদেশ এবং রপ্তানি মূল্য বাড়লেও পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে সুতার দাম এবং পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় সুফল পাওয়া যাচ্ছে না। বাইং হাউসগুলোর দাবি, কাঁচামালের দাম বিবেচনায় রপ্তানি মূল্য কমায়নি আন্তর্জাতিক ক্রেতারা। মাসুর শাকিলের রিপোর্ট। বৈশ্বিক মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির উন্নতিতে ইউরোপ ও আমেরিকার শপিং মলগুলো খোলার সাথে অনলাইনেও বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি বেড়েছে। গত কয়েক বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইডের যে ডিমান্ড ছিল সেই হিসাবে সাপ্লাই বেশি হয়েছে এবং সেই কারণে আসলে আমরা নিজেরাই কম্পিট করে প্রাইস কমিয়ে ফেলি। আমাদের তো র মেটেরিয়ালসটা কিনতে হচ্ছে, যেটা দিয়ে আমরা গার্মেন্টসটা বানাচ্ছি, তো সেটা কস্টটা আবার এখন বাড়া শুরু হয়ে গেছে। তো আমরা প্রাইস পাচ্ছি না, এটাই যে আমাদের যেই অর্ডারটা যে কস্টিং আমাদের হয় তার সাথে আমাদের সিএম এগুলো সব কিছু যোগ করে যে প্রাইসিং আসার কথা তার থেকে আমরা বায়ারদের থেকে কম পাচ্ছি। প্রচুর অর্ডার পেলেও দাম নিয়ে সন্তুষ্ট নন তৈরি পোশাক রপ্তানিকারকরা। তাদের দাবি, পণ্য তৈরির খরচের সাথে পোশাকের দাম সামঞ্জস্যপূর্ণ নয়। বাইং হাউসগুলো বলছে আগের চেয়ে মূল্য বাড়িয়েছে আন্তর্জাতিক বায়াররা। যেহেতু কাস্টমার জানি তারা একটা ইনক্রিজ করেছে প্রাইস। কেন ইনক্রিজ করছে? কারণ সারা দুনিয়াতে সাপ্লাই চেইনের একটা ইন্টারাপশন হয়েছে, তার কারণে সব জায়গায় কিছু না কিছু তার প্রভাব পড়েছে। সেই প্রভাবটার কারণে কাস্টমাররাও বুঝতেছে যে এই জিনিসের দাম বাড়াতে হবে, সেই জন্য তারা কিছুটা বাড়াচ্ছে। তো আমার কাছে এখন পর্যন্ত এমন কোনো ডাটা নেই যে ডাটায় দেখা যাচ্ছে যে প্রাইস সমসাময়িক আজকের যেই প্রাইস আছে অতীতেও সেই প্রাইসটাই ছিল। খরচ কমাতে দেশীয় সুতার দামে লাগাম টানতে টেক্সটাইল মালিকদের সাথে দর কষাকষিও করেছে বিজিএমইএ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মহামারীকালে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগান বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তারা বলেছেন, নজরুলের মানবিক দর্শন সব কালের জন্যই প্রাসঙ্গিক। কবি পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানান। মাসুর শাকিলের রিপোর্ট। দ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার জয়গানে চিরভাস্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে সকালে শ্রদ্ধা জানায় কবি পরিবার। তার যে কাজগুলো রয়ে গেছে সারা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া একটা ব্যাপার আছে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব। বিদ্রোহী কবিতার যেটি ইংরেজি ভার্সন বলছে, শুধু ইংরেজি কেন, আরো কোনো ভার্সনে যদি সম্ভব হয়, ট্রান্সলেশন সেকশন আছে বাংলা একাডেমিতে। আমি আজকে এখনই বলে দেবো যে সেটি নিয়ে কাজ যেন শুরু করেন। নজরুলের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। কবি নজরুলের মানবতার বাণী বিপন্ন মানবতার পাশে দাঁড়াতে আমাদের উদ্বুদ্ধ করবে। আমরা যখন মিছিল করি তখন প্রেরণা দেয় কাজী নজরুল ইসলাম। বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ করে। তিনি সাম্যের গান গেয়েছেন, তিনি মানবতার কথা বলেছেন। কবিতায় তিনি জয় বাংলা দিয়েছিলেন, জয় বাংলার পূর্ণচন্দ্র জয় জয় আদি অন্তরে। তাকে আনতে হবে নতুন প্রজন্মের কাছে, তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় কবির অনন্য সৃষ্টি, বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি, বিভিন্ন ভাষায় অনুবাদ এবং কবির মানবতার বার্তাকে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চার আহ্বান, সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়া কবি প্রেমীদের। যেখানেই বিপন্ন হয়েছে মানুষ, সেখানেই মানবতার জয়গান গেয়ে প্রেরণা জুগিয়েছে কাজী নজরুল ইসলাম। মাসুর শাকিল, চ্যানেল আই। বাংলাদেশে পরিযায়ী পাখি সংরক্ষণে এর বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিযায়ী পাখি ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং স্থানীয়দের যুক্ত করে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। সৌমিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়ে পরিযায়ী পাখির 9টি ফ্লাইওয়ের মধ্যে বাংলাদেশে 2টি। দেশের পাখির বিচরণ ক্ষেত্রগুলো থেকে 6টি স্থান ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত।
বন বিভাগের ভার্চুয়াল সেমিনারে বাংলাদেশের পরিযায়ী পাখির অবস্থান, সংকট ও ব্যবস্থাপনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক সংস্থা IUCN এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তেমনি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আবার কোস্টাল রিজিয়নে বেশি। সুফল প্রকল্পের আওতায় পরিযায়ী পাখির আবাসস্থল ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্ত করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে কমিটি হবে সেটা কি সে সরাসরি ম্যানেজমেন্টে অংশগ্রহণ করবে, নাকি সে একটি নলেজ প্ল্যাটফর্ম হবে, একটা সাপোর্ট গ্রুপ হবে, একটা প্ল্যাটফর্ম ফর এঙ্গেজিং লার্জার সিটিজেন সেটা হবে, এবং এর সাস্টেনেবিলিটি কি সেটাও একটা বড় প্রশ্ন। ইয়ুথ এবং স্থানীয় জনগণকে সংশ্লিষ্ট করতে পারি তাহলে এইটি শুধু রিপোর্টিং অব্লিগেশন না, এর যে ম্যানেজমেন্ট সেটাও অনেক সহজ হয়। এই সংরক্ষণ দলগুলো নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পাখির অবস্থা পর্যবেক্ষণ ও পাখি শিকার বন্ধ করা সহ বিভিন্ন ধরনের কাজে সহায়তা করতে পারবে। এই প্রক্রিয়ার মাধ্যমে টেকসই পাখি সংরক্ষণ করা নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাখি সংরক্ষণ কার্যক্রমের সাথে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশে উঠবে পরিযায়ী পাখির নিরাপদ আবাস। বন্যপ্রাণী আর যেখানে এই ধরনের মাইগ্রেটরি বার্ড আসে সেই জায়গাটা যদি এখন ডিসির আন্ডারে থাকে কিংবা অন্য মন্ত্রণালয়ের অধীনে থাকে তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু বন্য প্রাণীদের আমরা কিন্তু সেইভাবে কিন্তু রক্ষা করতে পারবো না। সুতরাং এই যে হাওর গুলো কিংবা অন্য এলাকাগুলো এগুলো কিন্তু বন বিভাগের ম্যানেজমেন্টে আসতে হবে। পরিযায়ী পাখি সংরক্ষণে সব পক্ষকে যুক্ত করে সফলতা অর্জনের প্রত্যয় জানিয়েছে বন বিভাগ। আমি মনে করি যে জনপ্রতিনিধি যারা আছে লোকাল তাদের সম্পৃক্ত করার প্রয়োজন আছে, না হলে কিন্তু দেখা যায় যে লোকাল স্থানীয় পর্যায়ে কাজ করতে যে বাধাগ্রস্ত হতে পারে। ফ্লাইওয়ে সাইটটা যদি ইফেক্টিভলি ম্যানেজ করতে চাই, আমার মনে হয় যে জিও, এনজিও বা জনপ্রতিনিধি যারা আছে সবার ভিতরে অত্যন্ত বেশি কোঅর্ডিনেশনটা দরকার। ছোট্ট ম্যানেজমেন্ট কমিটি দিয়ে এটা ডেফিনেটলি এত বড় বড় সাইট গুলো আমরা ম্যানেজ করা কখনোই সম্ভব না, কিন্তু এটা যেটা আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় বলেছে এবং অনেক বক্তাই বলেছে যে আমরা পজিটিভ ওয়েতে শুরু করি এবং তাদেরকে আমরা ওখানে সেন্সিটাইজ করি এবং ওখানকার সাধারণ জনগণ যারা আছে এবং ইয়ুথ যারা আছে তাদেরকে আমরা এর সাথে ইনভলভ করে ফেলি। যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের একটি সফলতা অবশ্যই দেখাতে পারব। পরিযায়ী পাখি শিকার বন্ধে ও জলাশয়ে দূষণ রোধে ব্যাপক গণসচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিন জুড়ে বিশেষ সব আয়োজন করেছে চ্যানেল আই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে কবির দর্শনকে ছড়িয়ে দিতে এই আয়োজন অনুপ্রেরণা বললেন বিশিষ্টজনেরা। সুলতানা হিমু জানাচ্ছেন বিস্তারিত। প্রেম, দ্রোহ, সাম্য আর জাগরণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার সাহিত্যকর্মের প্রতিটি ক্ষেত্রে তিনি গেয়েছেন মানবতা আর প্রকৃতির অপার সৌন্দর্যের গান। কবির মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে নানা আয়োজন করে চ্যানেল আই। সকালের গান দিয়ে শুরু অনুষ্ঠানে গুণী শিল্পীরা গান নজরুল গীতি। দুপুরে চ্যানেল আই এ প্রচার হয় সরাসরি নজরুল অনুষ্ঠান। বিশিষ্ট নজরুল শিল্পীরা বলেন, বর্তমান জীবনে নজরুল দর্শনের চর্চা বাড়াতে হবে। মানুষকে ভালোবাসবার যে একটা বিষয় ছিল, এই বার্তাটি আমরা যদি সকলের মধ্যে পৌঁছে দিতে পারি, বাধ্যতামূলকভাবে শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে তাকে ঢুকে দিতে হবে। মূর্ত বিমূর্তভাবে ধারণ করার জন্য সমস্ত প্রক্রিয়া আমাদের গ্রহণ করা জরুরি। আমরা ইতিমধ্যেই করছি। আয়োজকরা বলেন, নজরুলের সাহিত্যে মানব জীবন আর প্রকৃতির মেলবন্ধন ঘটে। প্রকৃতিকে ভালোবাসার ব্যাপারটা এবং প্রকৃতিকে ভালোবেসে সে তা নিয়ে রচনা করা কোনো কিছু, সেইখানেই কিন্তু আমাদের জীবন জড়িয়ে আছে। তো সেইখানেই আমি বলবো যে আমরা যত বেশি সাহিত্যের চর্চা করব, আমাদের গুণীজন যারা আমাদের সাহিত্য রচনা করে চলে গেছেন আমাদের ছেড়ে, ততই কিন্তু আমি মনে করি আমাদের তরুণ সমাজ এবং অন্য যারা আছেন সবাই কিন্তু সচেতন হবেন। সারাদিনের আয়োজনে চ্যানেল আই এ প্রচার হয় সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার একসঙ্গীত অনুষ্ঠান,
কেকা ফেরদৌসির দেশ বিদেশে রান্নার বিশেষ পর্ব এবং নাটক তুমি আরেকটি দিন থাকো। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনা মহামারীর মাঝেও পুরো দমে মেট্রো রেলের কাজ চলছে। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজে ৮৮% বেশি অগ্রগতি হয়েছে। কর্তৃপক্ষ বলছে সবকিছু ঠিক থাকলে 2022 সালের মধ্যেই এ পর্যন্ত কাজ শেষ হবে। লাইলা নওশিন জানাচ্ছেন বিস্তারিত। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজও এগিয়েছে অনেক দূর। ভায়াডাক্টের উপর আগারগাঁও পর্যন্ত বসেছে বৈদ্যুতিক তার। উত্তরার স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম তৈরি, চলন্ত সিঁড়িও প্রায় প্রস্তুত। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য যে অংশটা আছে সেখানে 88.18% অগ্রগতি হয়েছে। ভায়াডাক্টের উপরে আগারগাঁও পর্যন্ত আমরা 15.50 কিলোমিটার রেল লাইন আমরা স্থাপন করেছি। প্রথম 2 সেট ট্রেন নিয়ে ডিপোর ভেতরে পারফরমেন্স টেস্ট হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহেই ভায়াডাক্টের উপর মেট্রো রেলের প্রথম সেট ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরুর কথা জানালেন কর্তৃপক্ষ। আমাদের একটা টার্গেট আছে যে এই মাসের শেষ সপ্তাহে আমাদের ভায়াডাক্টের উপরে ট্রেনের পারফরমেন্স টেস্ট শুরু হবে। এই অবস্থা থেকে আমরা যেটা বলতে পারি, ঢাকা মহানগরবাসী যে প্রথম অংশে 2022 সালে যাত্রী সহ আমরা চলাচল শুরু করব। করোনা মহামারীর মাঝেও থেমে নেই রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের কাজ। এভাবে কাজ চলতে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ হবে মেট্রো রেলের কাজ। মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলে দূর হবে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের কমিউনিটি সেন্টার, কনভেনশন সেন্টার, পার্টি পয়েন্ট এবং হল রুমগুলো খুলে দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে 50টির বেশি কমিউনিটি সেন্টার, 8 থেকে 10টি কনভেনশন সেন্টার, 4 থেকে 5টি পার্টি পয়েন্ট ও দরবার হল রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে বুকিং নেই সেসব প্রতিষ্ঠানে। এমনকি শুক্রবারে যে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান হতো এখন সেগুলোও নেই। সভা সমিতি এবং সেমিনারও হচ্ছে না। এতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় পটলের ফলন ও বাজার মূল্যে এবার বেশ লাভবান কৃষক। পটলের নতুন নতুন জাত আসায় আবাদেও কৃষকের আগ্রহ বাড়ছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধায় 7 উপজেলায় এবার বেড়েছে পটলের আবাদ। আগে গাছেন আলুর মধ্যে ফুল গাছ, তো আলু তুলে ফেলতে ফুল গাছ, ফুলের মধ্যে আদা গাছি আর মরিচ গাছি খাওয়ার জন্য 7.5 মণ, 8 মণ, 8.5 মণ এরকম হয় প্রতি সপ্তাহে। কিন্তু গেছে 1800, 1600, আবার 1400 গেছে, আর এখন বর্তমানে 500, 680। প্রতি মণ পটল 1000 থেকে 1200 টাকায় বিক্রি হলেও এখন দাম 600, 700 টাকা। এরকম আমদানি আর রপ্তানি জীবনে হয়নি গোবিন্দগঞ্জের হাট। নীলফামারী, লালমনি, চট্টগ্রাম, জলঢাকা, ঢাকা, কুমিল্লা, সব জায়গায় আমরা এই পটলগুলো বিক্রি করতেছি। কৃষি বিভাগ বলছে অতিমাত্রায় বৃষ্টি বা বন্যা না হওয়ায় অপেক্ষাকৃত নিচু জমিতেও পটল চাষ হয়েছে এবার। 1 বিঘা জমি থেকে সপ্তাহে 8 থেকে 10 মণ পর্যন্ত ফলন তুলছেন কৃষক। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সবগুলো ফসল একটা সময়ে না লাগিয়ে 5টি আলাদা আলাদা বেডে সময়ের ব্যবধান 10 দিন করে লাগাতে। 5টি আলাদা আলাদা বেডে একই ফসল যদি 10 দিন ব্যবধানে লাগানো হয় তাহলে দেখা যায় প্রথম যে বেডের ফসল আর শেষ ফসল দুটোর মধ্যে ব্যবধান হয়ে যায় প্রায় 50 দিন, যার ফলে এটি 5টি ধাপে ফসলটি ওঠে এবং কৃষক 5টি ধাপের মধ্যে অন্তপক্ষে 3টি ধাপে ফসলের একটি ভালো দাম পায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ।
মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে চাঁদপুরের হাইমচরের নীলকমল ইউনিয়নের ঈশানবালা গ্রাম। রাতারাতি বসত ভিটা হারিয়ে ছিন্নমূল হয়ে পড়েছেন এই গ্রামের মানুষ। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর থেকে মুর্শিদ আলমের তথ্য, ভিডিওচিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের শরীয়তপুর সীমান্ত এলাকার গ্রাম ঈশানবালা। প্রতি বছরই বর্ষায় নদী ভাঙনে বিলীন হয় গ্রামের ফসলি জমি ও ভিটেমাটি। দুই যুগেও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারের ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারা মানুষ আশ্রয় নিয়েছে মেঘনার পূর্ব পারে। স্থানীয়দের অভিযোগ, গ্রামটি মেঘনা নদীর পশ্চিম পারে হওয়ায় প্রশাসনিকভাবে অবহেলিত। এই বছর অনেক ভাঙতে আছে, এখন আমাদের শরীয়তপুর ঢুকা ছাড়া কোনো উপায় নাই। মেঘনা নদীর এই কোরাল গ্রাসের আক্রমণের শিকার আমরা। আমাদের আকুল আবেদন, আমাদের নদীর বাঁধ যেন উনি অচিরেই দিয়ে দেন। এখন ভাঙন আতঙ্কে অনেক পরিবার, হুমকির মুখে নানা স্থাপনা সহ পুরো গ্রাম। জরুরি কাজের খুব প্রয়োজন, ইমার্জেন্সি হোক বা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, যেটাই হোক খুব জরুরি দরকার, যেহেতু এই নদী ভাঙতে এখানে অনেক ঘরবাড়ি আছে। আমাদের ফাঁড়িটি নদী গর্ভে চলে যায়, এইভাবে ভাঙা যায় তাইলে ভবিষ্যতেও কিন্তু আমাদের 1-1.5 বছরের ভিতর আবার আমাদের এই ফাঁড়িটিও ভেঙে যাবে। ভাঙন প্রতিরোধে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি এলাকা পরিদর্শন করেছে। স্থায়ীভাবে প্রতিরক্ষা কাজের জন্য একটা কারিগরি কমিটি করে আমরা ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। আর ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় সেখানে ইমিডিয়েটলি যাতে অস্থায়ী প্রতিরক্ষা কাজ করা যায় তার নির্দেশনা দিয়েছেন। দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদী তীরের বাসিন্দারা। সৌমিক আহমেদ, চ্যানেল আই। ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। জিমেইলের স্মার্ট রিপ্লাইয়ের মতো নতুন ফিচার যোগ হচ্ছে গুগল ডক্সে। যৌথভাবে কাজের প্রক্রিয়া আরও সহজ করতে এবং সময় বাঁচাতে কমেন্টের উত্তর দেওয়ার ক্ষেত্রে স্মার্ট রিপ্লাই ফিচার চালু করছে গুগল। করোনা মহামারীর সময় বাসা থেকে অনলাইনে বিভিন্ন কাজ সহজ করাই ফিচারটির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 13 সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন ডোমেইনে নতুন ফিচারটি যোগ হবে। স্মার্ট রিপ্লাইয়ের পাশাপাশি ব্যবহারকারীর নিজে লিখে উত্তর দেওয়ার ফিচারও চালু থাকবে। এবার রয়েছে ইভ্যালি খেলার খবর। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের আসন্ন মৌসুমের গ্রুপ পর্বের ড্রতে এ গ্রুপে পরস্পরের মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক মালিকানার দুই ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি ও পিএসজি। তুরস্কের ইস্তাম্বুলে হওয়া ড্রতে 32 দলকে লটারির ভিত্তিতে 8 গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এইচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির প্রতিদ্বন্দ্বী ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এই গ্রুপে কাতার ভিত্তিক পিএসজির সাথে লড়বে গেলবারের ফাইনালিস্ট আরব আমিরাত ভিত্তিক দল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোনালদোর সম্ভাব্য যোগদানের খবরে ফুটবল ভক্তরা